ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম তোমাদের আজকের দ্বিতীয় পার্ট, অর্থাৎ আজকের ভিডিওতেও তোমাদের জন্য থাকছে 20টি 2 মার্কসের প্রশ্ন এবং সেই সঙ্গে তার উত্তর। তোমাদের সমস্যা বা ঝামেলা কিছুটা কমিয়ে দেওয়ার জন্য মূলত এই উদ্যোগ, যাতে প্রশ্ন দেখে সেগুলোকে আবার খোঁজাখুঁজির ব্যাপারটা তোমাদের না করতে হয়। চলো দেখে নিই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপারে এবারে বারংবার দেখতে পাচ্ছ তোমরা, সেই প্রশ্নগুলো কিভাবে লিখবে তার উত্তর নিয়ে একেবারে এই ভিডিও। তাই যারা আমাদের এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর প্রত্যেককে বলবো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাতে আখেরে তোমাদেরই লাভ হবে। প্রথম প্রশ্ন, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের চলনের কারণ কি? তোমরা জানো যে বনচাঁড়াল, টেলিগ্রাফ উদ্ভিদ, এদের পার্শ্ব ফলক বা পার্শ্বপত্রক তিনটে পাতা থাকে, শীর্ষের দিকে একটি আর দু সাইডে দুটি। পার্শ্বপত্রকগুলো আপ ডাউন করে, ওঠানামা করে কন্টিনিউ। কারণটা কি না, মূলত রসস্ফীতি চাপের হ্রাস ও বৃদ্ধিজনিত কারণে এগুলো ওঠানামা করে। যখন পত্রবৃন্তের কোষগুলির রসস্ফীতি চাপ কমে যায় তখন পত্রকদ্বয় নিচে নেমে আসে, আবার যখন রসস্ফীতি চাপটা বাড়ে তখন পত্রক দুটো উপর দিকে উঠে আসে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত, তার একটি তালিকা তৈরি করো। তোমাদের সিলেবাসে মাত্র 3টি উদ্ভিদ হরমোনের উল্লেখ রয়েছে, সেই 3টির কাজগুলো সবকটা দেখে যাবে। এই প্রশ্নটিতে অক্সিনের কি কি কাজ তাই জানতে চেয়েছে। অক্সিন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ও ফলের বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্যাম্বিয়ামের সক্রিয়তা ঘটায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কিভাবে সাইন্যাপস অংশে নার্ভ উদ্দীপনার পরিবহন ঘটে। সাইন্যাপস কথাটা তোমরা জানো, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। সেখানে একটি নিউরন থেকে আরেকটি নিউরনে কিভাবে নার্ভ উদ্দীপনার পরিবহন ঘটে, মূলত সেটি অত্যন্ত সংক্ষেপে তোমাদের জানাতে হবে 2টি বা 3টি বাক্যে। সাইন্যাপস অঞ্চলে নার্ভীয় উদ্দীপনার একমুখী পরিবহন ঘটে। এক্ষেত্রে সর্বদা একটি নিউরনের অ্যাকশন প্রান্ত থেকে পরবর্তী নিউরনের অ্যাকশন, ডেনড্রন বা ডেনড্রাইট এবং কোষদেহের যে কোনো একটিতে নার্ভীয় উদ্দীপনা প্রেরিত হয়, আর অ্যাসিটাইল কোলিন এই প্রক্রিয়ায় সহায়তা করে বা সহযোগিতা করে। 4 নম্বর প্রশ্ন, মেডালা অবলঙ্গাটার মুখ্য কাজ কি? এই প্রশ্নটি এবারে টেস্ট পেপারের বহু স্কুল তোমরা যখন সলভ করতে চলেছো তখন নিশ্চয়ই দেখেছো। তাহলে উত্তরটা কি হবে না, এর কাজ হলো শ্বাসক্রিয়া, হৃদস্পন্দনের হার ও লালাক্ষরণকে নিয়ন্ত্রণ করা এবং পাকস্থলীর পাচক রস, অগ্নাশয় রস ও আন্ত্রিক রস ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কোন হরমোনের দ্বারা হয়? থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান কোন হরমোনের প্রভাবে হয়? স্ত্রী দেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান কোন হরমোনের প্রভাবে হয়? উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা কোন হরমোনের কারণে হয়? যদি পরপর যে কাজগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে যদি দেখি, প্রথমটি হয় ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের প্রভাবে, দ্বিতীয়টি হয় টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের প্রভাবে, স্ত্রী দেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের প্রভাবে হয়, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনের প্রভাবে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, মায়োপিয়া ও হাইপেরোপিয়ার কারণ বর্ণনা করো।
চোখের ভেতরে প্রতিবিম্ব গঠনের ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, যার জন্য মায়োপিয়া রোগ এবং হাইপেরোপিয়া রোগে দেখা দেয়। মায়োপিয়ার কারণ দেখো, অক্ষিগোলকের অগ্র থেকে পশ্চাৎ ভাগের প্রসারণ, কর্নিয়ার অতিরিক্ত বক্রতা, রেটিনার সম্মুখে প্রতিবিম্ব সৃষ্টি অথবা লেন্সের অধিক বক্রতা। যে কোনো একটি কারণ তোমরা এখানে উল্লেখ করতে পারো। হাইপেরোপিয়ার কারণ হিসাবে লিখতে পারো অক্ষিগোলকের ব্যাসের সংকোচন, অক্ষিগোলকের সংকোচনের জন্য রেটিনার পশ্চাদে প্রতিবিম্ব গঠন, কর্নিয়ার সঠিক বক্রতা না থাকা, লেন্সের প্রকৃত গঠনের সমস্যা ও লেন্সের চ্যাপ্টা হয়ে যাওয়া। এর যে কোনো একটি কারণ তোমরা লিখতে পারো, কারণ দুটোর জন্য 2 মার্কস রয়েছে, তাই দুটি রোগের জন্য একটি করে কারণ লিখলেও চলবে, আর সম্ভব হলে এইভাবে অবলিক দিয়ে তোমরা লিখে দিতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। 7 নম্বর প্রশ্ন, মাছের গমনে পাখনার ভূমিকা কি? এটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাছের পাখনার প্রধান কাজ হলো স্থিতিশীলতা বজায় রাখা এবং মাছের সন্তরণের সময় দিক পরিবর্তন ঘটানো। পৃষ্ঠ পাখনা ও পায়ু পাখনা মাছকে ঘূর্ণায়মান অবস্থা হতে বাধা দেয় এবং পুচ্ছ পাখনা সাঁতারের সময় রাডার ক্রিয়ার মাধ্যমে দিক পরিবর্তনে সাহায্য করে। তারপরে দেখো প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন, যদি একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হয় তাহলে কি ঘটবে? গর্ভকেশর অপসারণ করলে সেটা পুরুষ ফুলে রূপান্তরিত তো হবেই, কিন্তু এখানে 2 মার্কস দিয়েছে, তাই লিখতে হবে গর্ভকেশরের মুখ্য অংশ হলো ডিম্বাশয়, যা থ্যালামাস বা পুষ্পাক্ষের মধ্যে থাকে এবং নিষেক ক্রিয়া থেকে ফল ও বীজের পরিপক্কতা অবধি রূপান্তরে অংশ নেয়। যদি একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হয় তাহলে ফল ও বীজ কোনোটাই গঠিত হবে না। তারপরে 9 নম্বর প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবারে দ্বিতীয় সূত্র ভালোভাবে তোমরা পড়ে যাবে, এটা আসার সম্ভাবনা কিন্তু এবারে প্রবল। 2 বা ততোধিক জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের উপাদান সমূহ জনিত্রী থেকে অপত্যে একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না, পরন্তু গ্যামেট গঠনকালে এটি প্রতি জোড়া উপাদান পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল রকম সমন্বয়ে তাদের বিন্যাস ঘটে। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা বিশ্লেষণ করো। উপরোক্ত শর্ত অনুযায়ী তাহলে কি হবে? বাবা মা উভয়ের মধ্যে বর্ণান্ধতার জিন থাকে, সেক্ষেত্রে কন্যা সন্তানের মধ্যে বর্ণান্ধতার জিন তার দেহে 2টি এক্স ক্রোমোজোমে, অর্থাৎ কন্যা সন্তান বা মহিলা বা মায়েদের শরীরে তোমরা জানো 2টি এক্স ক্রোমোজোম থাকে, তাহলে সেই দুটোতেই থাকবে, কারণ বর্ণান্ধ রোগের বাহক মহিলা বলেছে, তাহলে যে কোনো একটাতে থাকবে। আর বাবার শরীরের একটা যেহেতু এক্স ক্রোমোজোম, তাই সেখানেই কিন্তু বর্ণান্ধ রোগের জিনটা থাকবে। এখন যদি সেই দুটো ক্রোমোজোম পাশাপাশি চলে আসে তখনই কেবলমাত্র কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা থাকছে, তাহলে সেক্ষেত্রে 2টো এক্স ক্রোমোজোমে ওই জিন থাকতে পারে, অথবা মায়ের শরীরের যদি ফ্রেশ ক্রোমোজোমটা চলে আসে সেক্ষেত্রে একটি ক্রোমোজোমে থাকতে পারে বাবার দেহ থেকে যেটা এসছে। তাহলে এক্ষেত্রে 50% কন্যা সন্তান বর্ণান্ধ হবে এবং 50% কন্যা সন্তানের বাহক হবার সম্ভাবনা আছে। 11 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতা বহুবার তোমরা শুনেছ, মেন্ডেলের যে সূত্র বংশগতি সংক্রান্ত তার বিরুদ্ধাচরণ করে বা ব্যতিক্রমী একটি ঘটনা। পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, প্রথম অপত্য জনুতে জনিত্রী জনুর 2টি বৈশিষ্ট্যের কোনোটি সম্পূর্ণভাবে প্রকাশ না পেয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। তোমরা দেখেছো একসঙ্কর জননের ক্ষেত্রে প্রথম অপত্য জনুতে 2টি বৈশিষ্ট্যের যে কোনো একটি প্রকট হয় আর একটি প্রচ্ছন্ন থাকে, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে 2টো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে যায়। 12 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়ার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে।
দুটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি লিখবে ক্ষতিগ্রস্ত গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। আর 2 নম্বরে লিখবে অপরিণত অবস্থায় লোহিত কণিকার ধ্বংস হয়ে যায়, ফলে অ্যানিমিয়া রোগ সৃষ্টি এবং অস্থিমজ্জার প্রসারণ ঘটে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম জানতে চেয়েছে, আর একটি জৈব যৌগের নাম উল্লেখ করতে হবে। তাহলে যে বিক্রিয়কগুলি ছিল সেগুলো হচ্ছে, একটা ছিল জল, আর সেই সঙ্গে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই তিনটে গ্যাসকে 2:1 অনুপাতে ব্যবহার করেছিলেন। আর এই বিক্রিয়ায় উৎপন্ন একটি জৈব যৌগ হলো অ্যামাইনো অ্যাসিড। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম কি? না, সুদূর অতীতে অনেক জীব ছিল পৃথিবীতে, যাদের সমসাময়িক জীব এখন পৃথিবীতে নেই, তারা জীবাশ্মে রূপান্তরিত হয়েছে। তাদেরকে আমরা পাললিক শিলা থেকে বিভিন্ন জায়গায় জীবাশ্ম হিসাবে পাচ্ছি। কিন্তু কিছু কিছু জীব এখনো, ওই সমস্ত জীবগুলোর কিছু জীব বা প্রজাতি এখনো পৃথিবীতে আছে এবং কোনরূপ বৈশিষ্ট্যের পরিবর্তন ছাড়া, তাদেরকেই বলা হয় জীবন্ত জীবাশ্ম। যেমন কিছু কিছু জীব সুদূর অতীতে দেখো নির্দিষ্ট কোনো যুগে উৎপত্তি লাভ করে প্রায় অপরিবর্তিত অবস্থায় এখনো পৃথিবীতে বেঁচে আছে, যদিও ওই নির্দিষ্ট যুগের জীবেরা বর্তমানে অবলুপ্তি ঘটেছে। এই সব জীবেদের লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলে। উদাহরণ দিয়ে দেবে, প্রাণী হলে লিমুলাস, আর উদ্ভিদ হলে গিঙ্গো বাইলোবা। তারপরে 15 নম্বর প্রশ্ন, কোয়াসার ভেট কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। বিজ্ঞানী ওপারিনের মতে আদিম পৃথিবীর উত্তপ্ত সমুদ্রের জলে পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট ও নিউক্লিক অ্যাসিড প্রভৃতি জৈব অণু একত্রিত হয়ে যে বিভাজনক্ষম কলোয়েড কণা গঠিত হয়, তাকে কোয়াসার ভেট বলা হয়। 16 নম্বর প্রশ্ন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। অর্থাৎ কোন কোন ভূমিকা পালন করে বা কি কি কাজ করে বায়ুথলি? না, বায়ুথলি হচ্ছে পায়রার দেহে থাকে 9টি থাকে, তোমরা জানো। পায়রা একটি প্রাথমিক খেচর প্রাণী। যে 9টি বায়ুথলি থাকে তারা রক্তবাহহীন, পেশিবিহীন, এগুলো ক্লোমশাখা থেকে উৎপন্ন হয় এবং উড্ডয়নে সহায়তা করে। তা উড়বার সময় পায়রার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি সাপ্লাই দেয় কে? না, অক্সিজেন। তাই অক্সিজেনটাকে নিয়ে যাওয়ার জন্য মূলত পায়রার এই বায়ুথলিগুলো হেল্প করে। আর একটা বিষয় হচ্ছে, মাটির কাছাকাছি বায়ুতে অক্সিজেনের ঘনত্ব বেশি, তাই নিচে যখন পায়রাগুলো থাকে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় না। কিন্তু যখন উঁচুতে উঠে যায় তখন কিন্তু সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ঘনত্বটা কম উঁচুতে। সেই কারণে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য কিন্তু বায়ুথলির এই অক্সিজেনগুলো বা অক্সিজেন পূর্ণ যে বায়ু তখন সাহায্য করে। আর 2 নম্বর হচ্ছে, এদের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করতে সাহায্য করে। যখন পায়রার এই বায়ুথলিতে বায়ু ভর্তি হয়ে যায় তখন আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় আর পায়রার শরীরটা হালকা হয়, উঠতে সাহায্য করে। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, যে বন্য শিম্পাঞ্জিরা শক্ত বাদামের খোলা কি করে ভাঙে? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এসছে, দেখা যাচ্ছে। এবারে পাথরের টুকরোকে নেয় বা গাছের শক্ত ডালকে হাতুড়ির ন্যায় এরা ব্যবহার করে। তারা পাথরের উপর শক্ত খোলাযুক্ত বাদামকে রেখে হাতুড়ির ন্যায় গাছের ডাল দ্বারা আঘাত করে বাদামের খোলা ভেঙে ফেলে। 18 নম্বর প্রশ্ন, ফুসফুসের ক্যান্সার যে হয় তার একটি কারণ এবং লক্ষণ। কারণ তো অবশ্যই তোমরা জানো, তামাকজাত দ্রব্য, সিগারেট, চুরুট, যাদের মধ্যে নিকোটিন থাকে, বেঞ্জোপাইরিন, এইগুলো থাকে, যেগুলো কার্সিনোজেন দ্রব্য হিসাবে বিবেচিত হয়, যা পৃথিবীব্যাপী ফুসফুসে ক্যান্সার সৃষ্টির একটি অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়। আর লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি, সঙ্গে রক্ত মিশ্রিত কফ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, খাবার গিলতে কষ্ট হয়, গলার স্বর ভেঙে যাওয়া, এগুলো হচ্ছে লক্ষণ। 19 নম্বরে রয়েছে দেখো, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর বলতে কি বোঝো? কালকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ছিল, আজকে হলো পিবিআর। ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো টার্ম, এবারে ভালো করে পড়বে।
পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার হলো স্থানীয় মানুষের সহায়তায় গড়ে ওঠা একটি প্রামাণ্য নথি, যেখানে স্থানীয় জীব সম্পদ সম্পর্কে জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার, তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য মজুদ থাকে। অর্থাৎ সেই নথিটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিবিআর। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ বা WBBB স্থানীয় মানুষের সহায়তায় তাদের আঞ্চলিক জীববৈচিত্র্য সম্পর্কে এই গুরুত্বপূর্ণ নথি তৈরি করতে সচেষ্ট হন। আর সবশেষে রয়েছে হটস্পট নির্ধারণের দুটি শর্ত, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। কমপক্ষে 1500 প্রজাতির সংবহন কলাযুক্ত স্থানিক উদ্ভিদ প্রজাতি বর্তমান থাকবে ওই অঞ্চলে, যে অঞ্চলটিকে হটস্পট হিসাবে নির্ধারণ করা হচ্ছে। স্থানিক উদ্ভিদ বলতে ওই উদ্ভিদটা, ওই জীব প্রজাতিগুলো ওইখানেই পাওয়া যাবে, পৃথিবীর অন্যান্য জায়গায় পাওয়া যায় না, ওই জায়গাতেই পাওয়া যায়। আর স্থানটির বেশিরভাগ স্থানীয় প্রজাতি এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, অর্থাৎ যাদের দ্রুত অবলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে জায়গা তাকে হটস্পট হিসাবে নির্ধারণ করা হয়। আর এই ছিল আজকের ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আবার 20টি প্রশ্ন পেয়ে গেলে মোট 40টি প্রশ্নের উত্তর জানিয়ে দিলাম। আগামী ভিডিওতে আবার 20টি প্রশ্ন এভাবে নিয়ে আসবো। তোমাদের আর প্রশ্নের উত্তর খোঁজার কোনো ঝামেলা থাকছে না। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।